দিনাজপুর বোর্ড 2024-এর এই সৃজনশীলটায় বলা আছে 0.2 কেজি ভরের একটা বস্তু যাকে 120 মিটার উচ্চতায় রাখা আছে, এবং বি একটা বস্তু যার ভর হচ্ছে 1.913 কেজি যাকে হচ্ছে 30 মিটার পার সেকেন্ড বেগে উপরের দিকে খাড়া নিক্ষেপ করা হচ্ছে। গ নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে অর্ধ উচ্চতায় এ বস্তুর বেগ নির্ণয় করো। অর্থাৎ গ নম্বর কোয়েশ্চেনে বলা আছে যে এই এ বস্তুটা যেটা হচ্ছে যে 120 মিটার উচ্চতায় ছিল, সে যখন অর্ধ উচ্চতা অতিক্রম করবে তখন তার বেগ কত হবে। অর্থাৎ অর্ধ উচ্চতা বলতে এখানে ভূমি হতে এই বস্তুটা যখন অর্ধ উচ্চতায় থাকবে তখন এই বস্তুটাকে হচ্ছে নির্দিষ্ট একটা উচ্চতা অর্থাৎ 120 মিটার উচ্চতা থেকে ছেড়ে দিলে 60 মিটার উচ্চতা অতিক্রম করবে। এই অবস্থায় এই বস্তুর বেগ কত। যেহেতু 60 মিটার দূরত্ব অতিক্রম করার ফলে এই বস্তুর মধ্যে একটা বেগের সৃষ্টি হবে, তো আমরা হাইটটা ধরে নিব 60 মিটার। আর হচ্ছে এখানে ইনিশিয়াল ভেলোসিটি বা আদিবেগের মানটা শূন্য ধরবো, কারণ একটা বস্তুকে বলা হচ্ছে যে স্থির অবস্থা থেকে ছেড়ে দিলে যখন সে অর্ধ উচ্চতায় পৌঁছাবে তখন তার বেগ কত। আর গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন বা হচ্ছে যে অভিকর্ষণী ত্বরণের মানটা 9.8। যেহেতু বস্তুটা নিচের দিকে পড়তেছে তাহলে হচ্ছে যে অভিকর্ষণী ত্বরণের মানটা আমরা পজিটিভ ধরবো। তো এখানে আমরা বেগ বের করার জন্য যে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2gh লিখতে পারি, যেখানে প্লাস লেখার কারণ হচ্ছে যেহেতু বস্তুটা নিচের দিকে পড়তেছে তো গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনটা এখানে পজিটিভ, তাই হচ্ছে আমরা এখানে প্লাস ধরে নিয়েছি। এখন যদি আমরা হচ্ছে ভ্যালুগুলো বসায় দিই, যেমন আদিবেগের মানটা, তারপর হচ্ছে অভিকর্ষণী ত্বরণ এবং হচ্ছে হাইটের ভ্যালুটা বসায় দিলে আমরা হচ্ছে 60 মিটার উচ্চতা অতিক্রম করে সে যখন অর্ধ উচ্চতায় পৌঁছাবে তখন আমরা এই এ বস্তুর বেগটা পেয়ে যাব। তো আদিবেগের মানটা 0 আর হচ্ছে 2 × 9.8 ইন্টু হচ্ছে হাইটের ভ্যালুটা 60 মিটার। তো এখান থেকে আমরা ভ্যালুটা পাচ্ছি 1176 অথবা 34.29 ms ইনভার্স 1। এখন ঘ নাম্বার কোয়েশ্চেনটা বলা আছে যে পরস্পরকে অতিক্রমের সময় এ ও বি বস্তুর শক্তি সমান হবে কিনা। এখন উদ্দীপকে বলা আছে যে এ বস্তুকে যে সময় পড়তে দেওয়া হলো, অর্থাৎ স্থির অবস্থা থেকে এ বস্তুকে যে সময় পড়তে দেওয়া হলো ঠিক একই সময় বি বস্তুকে খাড়া উপরের দিকে একটা নিক্ষেপ করা হলো নির্দিষ্ট বেগে। কোনো এক সময় তারা পরস্পরকে অতিক্রম করবে। অর্থাৎ আমরা গ্রাফটা যদি এভাবে এঁকে নেই যে এ একটা বস্তু যেটা হচ্ছে নির্দিষ্ট একটা উচ্চতায় ছিল এবং বি একটা বস্তু যাকে নির্দিষ্ট একটা বেগে নিক্ষেপ করা হয় এবং তারা পরস্পর একে অপরকে নির্দিষ্ট একটা উচ্চতায় অতিক্রম করবে। এখন আমরা এখানে টোটাল হাইটটা 120 মিটার ধরে নিব, কারণ হচ্ছে যে এই বস্তুটাকে যেহেতু 120 মিটার উচ্চতা থেকে ছেড়ে দেওয়া হলো, তো আমরা এখানে একটু ধরে নিতে পারি যে বি বস্তুটাকে যেহেতু একটা নির্দিষ্ট বেগে নিক্ষেপ করা হয়েছে, তো বি বস্তুটা এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করবে, যে এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে পি একটা পয়েন্টে পৌঁছাবে এবং বাকি দূরত্বটা অর্থাৎ এই বস্তুটাকে ছেড়ে দিলে এই বস্তুটার নিচের দিকে পড়ার সময় বাকি দূরত্বটা অর্থাৎ 120 মাইনাস এক্স মিটার দূরত্বটা অতিক্রম করে এই এ বস্তুটা যখন পি পয়েন্টে পৌঁছাবে এবং বি বস্তুটা যখন ভূমি হতে এক্স মিটার উচ্চতা অতিক্রম করে এই পি পয়েন্টে পৌঁছাবে তারা পরস্পরকে অতিক্রম করবে। এখন আমরা যদি এখানে একটু ধরে নিই যে বি বস্তুটা যে দূরত্বটা অতিক্রম করেছে ভূমি হতে এবং এ বস্তুটাকে ছেড়ে দেওয়ার পর যে দূরত্বটা অতিক্রম করেছে এই দূরত্বটা যদি আমরা বের করে নিই তাহলে হচ্ছে যে আমাদের মোট শক্তিটা বের করতে সুবিধা হবে। তো এখানে যদি আমরা ইন্ডিভিজুয়ালি ধরে নিই যে বি বস্তুর ক্ষেত্রে ধরলাম বি বস্তুটা ভূমি হতে যে এক্স মিটার দূরত্ব অতিক্রম করে সে পি পয়েন্টে পৌঁছাবে, তো এই সময় তার অতিক্রান্ত দূরত্বটা কত আমরা এটা একটু বের করে নিই ইন্ডিভিজুয়ালি এর ক্ষেত্রে ও বির ক্ষেত্র। তো বির ক্ষেত্রে যদি আমরা বের করে নিই যে বি বস্তুটাকে যখন
একটা নির্দিষ্ট আদিবেগে নিক্ষেপ করা হয় তখন এ কত দূরত্ব অতিক্রম করে। তো এর অতিক্রান্ত দূরত্বটা তো আমরা ধরে নিয়েছি যে এক্স মিটার। তো s1 ইকুয়ালস টু এক্স, আদিবেগের মানটা হচ্ছে 30 ms ইনভার্স 1, আর হচ্ছে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশন মান বা অভিকর্ষণী ত্বরণের মানটা হচ্ছে 9.8। এই ভ্যালুগুলো যদি আমরা এখানে বসাই দিই যে s1 ইকুয়ালস টু ut প্লাস হাফ জিটি স্কোয়ার। এখানে যেহেতু বস্তুটাকে উপরের দিকে নিক্ষেপ করা হয়েছে তো এই প্লাস সাইনটা হবে না, কারণ হচ্ছে অভিকর্ষণী ত্বরণটা মাইনাস হবে, কারণ কোনো বস্তুকে যখন আমরা উপরের দিকে নিক্ষেপ করি তখন তার অভিকর্ষণী ত্বরণের মানটা নেগেটিভ হয়, এই কারণে এটা নেগেটিভ হবে। তো আমরা যদি ভ্যালুগুলো বসাই দিই যে s1 ইকুয়ালস টু এক্স মিটার, ইউটি হচ্ছে 30t মাইনাস হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার। এখান থেকে আমরা পাচ্ছি এক্স ইকুয়ালস টু 30t মাইনাস 4.9 টি স্কোয়ার। এটাকে আমরা 1 নং সমীকরণ দিয়ে রাখতে পারি। এখন এই এ বস্তুটা যে দূরত্বটা অতিক্রম করলো এর একটা সমীকরণ আমরা বের করে রাখতে পারি যে এ বস্তুটা কি পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তো আমরা এ বস্তুর জন্য যদি আরেকটা গ্রাফ এঁকে নেই যে এ বস্তুটা যেটা হচ্ছে যে 120 মিটার উচ্চতায় স্থির অবস্থায় ছিল এবং সে যখন পি পয়েন্টে পৌঁছায় তাকে ছেড়ে দেওয়ার পরে সে 120 মাইনাস এক্স মিটার দূরত্ব অতিক্রম করে। যখন সে 120 মিটার উচ্চতায় ছিল তখন তার আদিবেগের মানটা কিন্তু 0 ছিল, কারণ স্থির অবস্থা থেকেই ছেড়ে দেওয়া হয়েছে। তো এখন আমরা যদি এ বস্তুর অতিক্রান্ত দূরত্বটা বের করতে যাই যে এ বস্তুর কি কি ভ্যালু দেওয়া আছে, s2 ইকুয়ালস টু, অর্থাৎ এ বস্তুর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 120 মাইনাস এক্স, আর এ বস্তুর আদিবেগের মানটা 0, অভিকর্ষণী ত্বরণের মানটা 9.8, যেটা পজিটিভ হবে কারণ এই বস্তুটা নিচের দিকে পড়তেছে। তো এখন যদি আমরা এই বস্তুর অতিক্রান্ত দূরত্বটা লিখি যে s2 ইকুয়াল টু ut প্লাস হাফ জিটি স্কোয়ার ইকুয়াল টু 120 মাইনাস এক্স ইকুয়াল টু ইউটির ভ্যালুটা 0 হবে, কারণ ইউর ভ্যালুটা যেহেতু 0 তো মাল্টিপ্লিকেশন করলে টি এর সাথে এটার ভ্যালুটা টোটালটা 0 হয়ে যাবে। এখন এখানে যদি হাফ ইন্টু 9.8 ইন্টু টি স্কোয়ার অথবা 120 মাইনাস এক্স ইকুয়ালস টু 4.9 টি স্কোয়ার, অথবা এখান থেকে আমরা এক্স এর আরেকটা সমীকরণ বের করে রাখতে পারি যে 120 মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়াল টু এক্স। এখন আমরা একটা কাজ করতে পারি যে 1 নং সমীকরণটা আমরা বের করছিলাম, তো 1 নং সমীকরণে যদি আমরা এই এক্স এর ভ্যালুটা বসাই দেই তাহলে হচ্ছে যে আমরা টি এর ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ এ বস্তুকে ছেড়ে দেওয়ার কতক্ষণ পর এবং বি বস্তুকে নিক্ষেপ করার কতক্ষণ পরে তারা একে অপরকে পি পয়েন্টে অতিক্রম করবে এটা আমরা পেয়ে যাব। তো আমরা একটা কাজ করতে পারি যে 1 নং সমীকরণে আমরা হচ্ছে যে এই এক্স এর ভ্যালুটা বসাই দিই। তো 1 নং সমীকরণে এক্স এর ভ্যালু বসিয়ে পাই। তো 1 নং সমীকরণটা কি ছিল, এক্স ইকুয়ালস টু 30t মাইনাস 4.9 টি স্কোয়ার, এক্স ইকুয়ালস টু 30t মাইনাস 4.9 টি স্কোয়ার। এখানে যদি আমরা এক্স এর ভ্যালুটা বসাই দিই যে 120 মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়ালস টু 30t মাইনাস 4.9 টি স্কোয়ার। তো এখান থেকে আমরা পাচ্ছি 120 ইকুয়াল 30t অথবা t ইকুয়ালস টু 120 ডিভাইডেড বাই 30 অথবা 4 সেকেন্ড। এখন আমরা এখান থেকে পেলাম যে এ বস্তু এবং বি বস্তু পরস্পরকে কত সময় পর অতিক্রম করবে। এই টাইমের ভ্যালুটা যদি আমরা 1 নং অথবা 2 নং সমীকরণে বসাই দিই তাহলে হচ্ছে যে আমরা এই এক্স পরিমাণ দূরত্বটা পেয়ে যাব যে বি বস্তুটা কত উচ্চতায় উঠে, অর্থাৎ একটা ভ্যালু পেয়ে যাব যে বি বস্তুটা কত উচ্চতায় উঠে পি পয়েন্টে এ বস্তুর সাথে অতিক্রম করে, পরস্পরকে অতিক্রম করে। তো আমরা এখানে যে কোনো একটা সমীকরণের মধ্যে হচ্ছে যে
টি এর মানটা বসাই দিতে পারি। তো আমরা এখানে একটা কাজ করতে পারি যে এই 2 নং সমীকরণে আমরা হচ্ছে যে টি এর ভ্যালুটা বসাই দিই, তাহলে হচ্ছে আমরা এক্স এর ভ্যালুটা পেয়ে যাব, অর্থাৎ কত উচ্চতায়, ভূমি হতে কত উচ্চতায় যে বি বস্তু এ বস্তুকে অতিক্রম করে। তো আমরা লিখি যে 2 নং সমীকরণে টি এর ভ্যালু আমরা বসিয়ে পাই। তো 2 নং সমীকরণটা কি ছিল? 120 মাইনাস 4.9 টি স্কোয়ার, 120 মাইনাস 4.9 টি স্কোয়ার ইকুয়ালস টু এক্স। এটা ছিল আমার 2 নং সমীকরণ। এখানে যদি এখন আমরা টি এর ভ্যালুটা বসাই দিই যে 120 মাইনাস 4.9 ইন্টু টি স্কোয়ারের ভ্যালুটা হচ্ছে 4 স্কোয়ার ইকুয়াল টু এক্স। এখান থেকে আমরা পাচ্ছি 120 মাইনাস 78.4 এক্স, অথবা আমরা এক্স এর ভ্যালুটা এখান থেকে পাচ্ছি 41.6 মিটার। আমরা এখানে হচ্ছে যে এক্স এর ভ্যালুটা পেয়ে গেলাম হচ্ছে 41.6 মিটার উচ্চতায় যখন বি বস্তুটা উঠবে, এবং বাকি দূরত্বটা অর্থাৎ 120 মাইনাস 41.6 মিটার অর্থাৎ 78.4 মিটার উচ্চতা যখন এ বস্তুটা অতিক্রম করে পি পয়েন্টে আসবে, তখন এই এ বস্তু এবং বি বস্তু পরস্পরকে অতিক্রম করবে। তো এখন এই অবস্থায় এ বস্তু এবং বি বস্তুর মধ্যে মোট শক্তির পরিমাণটা কত, এটা এখন আমরা বের করে নিতে পারি। এখানে যদি আমরা একটা গ্রাফ এঁকে নেই, যে এখানে একটা গ্রাফ এঁকে নেই যে এ বস্তুটা এবং হচ্ছে বি বস্তুটা একে অপরকে অর্থাৎ 41.6 মিটার আর হচ্ছে এখানে হচ্ছে 78.4 মিটার এ বস্তু অতিক্রম করে যখন পি পয়েন্টে আসবে, আর বি বস্তু ভূমি হতে যখন 41.6 মিটার উচ্চতা অতিক্রম করে এই পি পয়েন্টে পৌঁছাবে, তখন এ বস্তু এবং বি বস্তু একে অপরকে অতিক্রম করবে। তো এই অবস্থায় এ বস্তুর মধ্যে মোট শক্তি কত এবং বি বস্তুর মধ্যে মোট শক্তি কত, আমরা এটা ইন্ডিভিজুয়ালি বের করে নিই আলাদা দুটো গ্রাফের মাধ্যমে। তো আমরা যদি এখানে দেখি যে বি বস্তুর ক্ষেত্রে যদি আমরা আগে বের করতে চাই যে বি বস্তুর ক্ষেত্রে, তো এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে বি বস্তুটা ভূমি থেকে কত উচ্চতায় উঠে, অর্থাৎ 41.6 মিটার উচ্চতায় উঠে এই বস্তুকে অতিক্রম করে। তো অতিক্রমের সময় বি বস্তুর মধ্যে মোট শক্তিটা কত ছিল? তো বি বস্তুর মধ্যে মোট শক্তি বলতে দুইটা শক্তি পাওয়া যাবে, টোটাল এনার্জি ইকুয়ালস টু পটেনশিয়াল এনার্জি আর হচ্ছে কাইনেটিক এনার্জি, অর্থাৎ বিভব শক্তি এবং গতি শক্তির যোগফলটাই এই 41.6 মিটার উচ্চতায় বি বস্তুর মধ্যে টোটাল এনার্জি হিসাবে থাকবে। তো আমরা আগে বিভব শক্তিটা বের করে নেই। বি বস্তু যখন 41.6 মিটার উচ্চতায় থাকবে তার বিভব শক্তির পরিমাণটা কত হবে? বিভব শক্তি ইকুয়ালস টু এম জি এইচ। এম হচ্ছে বস্তুর ভরটা এবং অভিকর্ষণী ত্বরণ হচ্ছে অভিকর্ষণী ত্বরণ জি এর ভ্যালুটা, আর হচ্ছে এইচ হচ্ছে হাইট। তো এখানে বিভব শক্তি বলতে আমরা একটা জিনিস বুঝি যে নির্দিষ্ট উচ্চতায় কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে তার মধ্যে কি পরিমাণ স্থিতিশক্তি জমা হয় ওইটাই তার বিভব শক্তি। কিন্তু এখানে বি বস্তুটা তো আর 41.6 মিটার উচ্চতায় স্থির অবস্থায় থাকবে না, সে তো উপরের দিকে গতিশীল অবস্থায় থাকবে। তো এখানে আমরা ধরে নিব, এটা শুধু বিভব শক্তির ক্ষেত্রে, যে 41.6 মিটার উচ্চতায় এই বি ভরের সমান ভর অর্থাৎ 1.913 কেজি ভরের কোনো একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকতো 41.6 মিটার উচ্চতায়, তাহলে তার মধ্যে কি পরিমাণ স্থিতিশক্তি জমা হতো ওইটাই আমরা বিভব শক্তি আকারে কনসিডার করব। অর্থাৎ 41.6 মিটার উচ্চতায় কোনো 1.913 ভরের একটা বস্তু যদি স্থির অবস্থায় থাকে ভূমি হতে 41.6 মিটার উচ্চতায়, অভিকর্ষণী ত্বরণের ফলে ওই স্থির বস্তুটা পৃথিবীর দিকে যে আকর্ষণ বল অর্থাৎ অভিকর্ষণী ত্বরণের ফলে যে একটা আকর্ষণ বল অনুভব করবে, এর ফলে এর মধ্যে একটা স্থিতিশক্তি জমা হবে, এটাই বিভব শক্তি।
কিন্তু এখানে কিন্তু বি বস্তুটা স্থির নয়, কিন্তু বিভব শক্তি বের করার ক্ষেত্রে আমরা এটাকে এর ওজনের কোনো একটা বস্তু যদি এখানে স্থির অবস্থায় থাকতো তার মধ্যে কি পরিমাণ বিভব শক্তি জমা হতো এটা আমরা কনসিডার করে এখানকার বিভব শক্তিটা বের করতে পারি। এম এর ভ্যালুটা কত? এম এর ভ্যালুটা হচ্ছে 1.913 কেজি, আর হচ্ছে অভিকর্ষণী ত্বরণ 9.8, আর হাইটের ভ্যালুটা কত? 41.6 মিটার। তো আমরা ক্যালকুলেশন করে ভ্যালুটা পাচ্ছি 779.184 জুল। এখন আমরা বি বস্তুর বিভব শক্তিটা তো বের করলাম, এখন গতিশক্তিটা বের করব। গতিশক্তিটা বের করার ক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে বি বস্তু যে দ্রুত অতিক্রম করার ফলে এর মধ্যে একটা বেগের সৃষ্টি হয়, এই বেগের ফলেই এ বস্তুর মধ্যে অর্থাৎ এই বি বস্তুটার মধ্যে একটা গতিশক্তির সৃষ্টি হবে। তো আগে আমাদের বের করে নিতে হবে যে এই বি বস্তুটা যেটার আদিবেগ বা ইনিশিয়াল ভেলোসিটি ছিল 30, এই বস্তুটা যখন নিক্ষেপ করার ফলে 41.6 মিটার দূরত্ব অতিক্রম করে পি পয়েন্টে পৌঁছায়, অর্থাৎ পি পয়েন্টে পৌঁছায়, তখন তার মধ্যে কি পরিমাণ বেগের সৃষ্টি হয় ওইটা আগে বের করে নিতে হবে গতিশক্তি বের করার আগে। তো আমরা যদি এখানে লিখি যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার মাইনাস 2gs, মাইনাস লেখার কারণ এই বস্তুটা যেহেতু উপরের দিকে নিক্ষেপ করা হচ্ছে অবশ্যই অভিকর্ষণী ত্বরণটা নেগেটিভ হবে, এই কারণে মাইনাস হচ্ছে। এখানে আদিবেগের মানটা কত? আদিবেগের মানটা হচ্ছে 30, আর হচ্ছে এখানে জি এর ভ্যালুটা কত? 9.8, আর হচ্ছে হাইটটা কত? 41.6 মিটার। তো এখানে ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই যে 30 স্কোয়ার মাইনাস 2 ইন্টু 9.8 ইন্টু হাইটটা কত? 41.6, এখান থেকে আমরা টোটাল ভ্যালুটা কত পাচ্ছি? 84.64। বেগের মানটা আমরা কত পাচ্ছি? 84.64। এখন আমরা যদি এই বেগের মানটা এই গতিশক্তি অর্থাৎ ইকে ইকুয়ালস টু হাফ এম বি স্কোয়ারের মধ্যে বসাই দিই, তো আমরা এখান থেকে গতিশক্তির মানটা পেয়ে যাব। অর্থাৎ গতিশক্তি ইকুয়ালস টু আমরা লিখতে পারি যে ইকে বা গতিশক্তি এর সূত্রটা হচ্ছে হাফ এম বি স্কোয়ার। এম হচ্ছে ভর আর হচ্ছে বেগের বর্গের মানটা হচ্ছে এই যে 84.64, হাফ ইন্টু ভরটা কত? 1.913 ইন্টু বেগের ভ্যালুটা কত? 84.64। এখন আমরা এখান থেকে টোটাল ভ্যালুটা পাচ্ছি 80.9581.6 জুল। এখন আমরা গতিশক্তির মানটাও পেয়ে গেছি এবং বিভব শক্তির মানটাও পেয়ে গেছি। এই দুইটা ভ্যালু যদি এখন আমরা অ্যাড করে দিই তাহলে হচ্ছে টোটাল এনার্জির ভ্যালুটা, অর্থাৎ বি বস্তুর পি পয়েন্টে অর্থাৎ 41.6 মিটার উচ্চতায় বি বস্তুর টোটাল এনার্জিটা আমরা পেয়ে যাব যে ই টি ইকুয়ালস টু ই কে প্লাস হচ্ছে ইপি। ইকের ভ্যালুটা কত? 80.9581.6 প্লাস হচ্ছে ইপির ভ্যালুটা কত? 779.184। এখান থেকে আমরা টোটাল এনার্জিটা পাচ্ছি 860.85 জুল। এখন আমরা পেয়ে গেলাম বি বস্তুর 41.6 মিটার উচ্চতায় যখন এই বস্তুকে অতিক্রম করে পি পয়েন্টে, অর্থাৎ পি নামক একটা পয়েন্টে সে যখন এই বস্তুকে অতিক্রম করে তার টোটাল এনার্জিটা হচ্ছে 860.85 জুল। এখন আমরা এ বস্তুর মোট শক্তিটা বের করব, অর্থাৎ এ বস্তুর মোট শক্তিটা বলতে এ বস্তুটা যখন 78.4 মিটার উচ্চতা অতিক্রম করে পি পয়েন্টে পৌঁছায় এবং এটা
41.6 মিটার উচ্চতায় থাকে ভূমি হতে, এ বস্তুর মধ্যে মোট কত শক্তি থাকে এটা বের করে বি বস্তুর সাথে কম্পেয়ার করব। অর্থাৎ আমরা এ বস্তুর ক্ষেত্রে লিখতে পারি যে এ বস্তুটা ছিল 120 মিটার উচ্চতায় এবং সে একটা নির্দিষ্ট উচ্চতা অতিক্রম করে, যেটা হচ্ছে 78.4 মিটার। এই উচ্চতা অতিক্রম করে এ বস্তুটা পি একটা পয়েন্টে পৌঁছায়। এই পয়েন্টে যখন সে থাকে সে অবশ্যই ভূমি হতে 41.6 মিটার উচ্চতায় থাকে, কারণ সে বি বস্তুকে যেহেতু অতিক্রম করার সময় বি বস্তুর সমান হাইটে থাকে, তো বি বস্তু যেহেতু ভূমি হতে 41.6 মিটার উচ্চতায় থাকে, তাহলে সেও 41.6 মিটার উচ্চতায় থাকবে ভূমি হতে যখন সে বি বস্তুকে অতিক্রম করবে। তো আমরা এ বস্তুর মোট শক্তিটা বের করার জন্য, অর্থাৎ এ বস্তুরও টোটাল এনার্জি বের করার জন্য আমরা ইকে আর হচ্ছে ইপি অর্থাৎ ইকে অর্থাৎ কাইনেটিক এনার্জি আর হচ্ছে পটেনশিয়াল এনার্জিটা বের করে যোগ করব, বিভব শক্তি এবং গতিশক্তি বের করে যোগ করব। তো আগে আমরা যদি বিভব শক্তিটা বের করে নেই যে ইপি ইকুয়ালস টু mgh। এখানে এম কত, এম হচ্ছে এই বস্তুটার ভর কত, এই বস্তুর ভর হচ্ছে 0.2 কেজি। অর্থাৎ এখানে যদি আমরা ভ্যালুগুলো লিখে নিই যে এম এর ভ্যালুটা আছে 0.2 কেজি, আর হচ্ছে জি এর ভ্যালুটা আছে 9.8, আর হচ্ছে এইচ এর ভ্যালুটা কত, অবশ্যই আমরা ধরে নিব এইচ এর ভ্যালুটা ভূমি হতে বস্তুটা কত উচ্চতায় আছে, এটা হচ্ছে বিভব শক্তির ক্ষেত্রে আমরা হাইটটা ধরবো। যে কোনো একটা বস্তু যেটা এর মতো সেম ভরের অর্থাৎ 0.2 কেজি ভরের, সে যদি 41.6 মিটার উচ্চতায় স্থির অবস্থায় থাকতো, তার মধ্যে কি পরিমাণ বিভব শক্তি জমা হতো। তো এই কারণে আমরা অবশ্যই ভূমি হতে এই বস্তুটা কত উচ্চতায় আছে এটাকে এই হাইটটাকে ধরবো বিভব শক্তি বের করার ক্ষেত্রে। তো হাইট কত হবে 41.6 মিটার। তো এই ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই যে 9.8 ইন্টু হচ্ছে 41.6 ইকুয়ালস টু টোটাল ভ্যালুটা আমরা কত পাচ্ছি, টোটাল ভ্যালুটা আমরা পাচ্ছি 81.536 জুল। এখন আমরা এই এ বস্তুর তো বিভব শক্তি বের করলাম, এখন এ বস্তুর গতিশক্তিটা বের করব। গতিশক্তির মানটা কত সে যখন পি পয়েন্টে থাকে। তো এ বস্তুটা যেহেতু স্থির অবস্থায় ছিল নির্দিষ্ট একটা উচ্চতায় 120 মিটার উচ্চতায়, এটা স্থির অবস্থায় ছিল এবং তাকে যখন ছেড়ে দেওয়া হয় সে 78.4 মিটার উচ্চতা অতিক্রম করে পি পয়েন্টে পৌঁছায়। তো এই উচ্চতা অতিক্রম করার ফলে এ বস্তুর মধ্যে একটা বেগের সৃষ্টি হয়। এই বেগ বা ভ্যালোসিটির কারণেই এ বস্তুর মধ্যে কাইনেটিক এনার্জি বা গতিশক্তির সৃষ্টি হয়। তো অবশ্যই আমাদের আগে বেগটা বের করে নিতে হবে। এই যে বস্তুটাকে ছেড়ে দেওয়ার পরে বস্তুটা যখন 78.4 মিটার উচ্চতা অতিক্রম করে, তখন এই বস্তুর মধ্যে ভ্যালোসিটিটা কত যখন সে পি পয়েন্টে পৌঁছায়। তো ভ্যালোসিটি বের করার জন্য আমরা লিখতে পারি যে ভি স্কোয়ার ইউ স্কোয়ার টু জি এইচ। প্লাস দেওয়ার কারণ এখানে গ্র্যাভিটেশনাল অ্যাক্সিলারেশনের মানটা পজিটিভ হবে, কারণ বস্তুটা নিচের দিকে পড়তেছে। তো কোনো বস্তু নিচের দিকে পড়লে তার হচ্ছে অভিকর্ষণী ত্বরণের মানটা পজিটিভ হয়। তো আমরা যদি এই ভ্যালুগুলো এখন বসাই দিই যে এখানে আদি বেগের মানটা বা ইনিশিয়াল ভ্যালোসিটির ভ্যালুটা 0, আর এখানে জি এর ভ্যালুটা কত, জি এর ভ্যালুটা 9.8 যেটা পজিটিভ ধরবো, আর এইচ এর ভ্যালুটা কত, যেহেতু 78.4 মিটার উচ্চতা অতিক্রম করার ফলে এই বস্তুটা মধ্যে একটা বেগের সৃষ্টি হয়, তাহলে হচ্ছে যে আমরা দূরত্বটা ধরবো 78.4 মিটার। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে বিভব শক্তি বের করার সময় আমাদের খেয়াল রাখতে হবে যে কোনো সেম ভরের একটা বস্তু যদি ওই সেম হাইটে ভূমি হতে একটা নির্দিষ্ট উচ্চতায় স্থির অবস্থায় থাকতো, তাহলে তার মধ্যে কি পরিমাণ শক্তি জমা হবে ওইটাই বিভব শক্তি। আর গতিশক্তির ক্ষেত্রে কোনো একটা বস্তু নির্দিষ্ট একটা দূরত্ব অতিক্রম করার ফলে ওর মধ্যে যে বেগের সৃষ্টি হয়, এর ফলে যে এর মধ্যে একটা গতিশক্তির সঞ্চার হয়, এটাই হচ্ছে আমাদের গতিশক্তিটা। কিন্তু আমরা কখনোই গতিশক্তি বের করার ক্ষেত্রে এই ভ্যালুটা কিন্তু এই হাইটটা কিন্তু ধরতে পারবো না যে ভূমি হতে কত উচ্চতায় সেম ভরের একটা বস্তু স্থির অবস্থায় থাকবে। এটা শুধু বিভব শক্তির ক্ষেত্রে। আর গতিশক্তির ক্ষেত্রে হাইট ধরবো যে কত উচ্চতা অতিক্রম করার ফলে বা কত দূরত্ব অতিক্রম করার ফলে এই নির্দিষ্ট একটা বস্তুর মধ্যে বেগের সৃষ্টি হয় এবং এর ফলে গতিশক্তির সৃষ্টি হয়। তো এখানে ভ্যালুগুলো যদি আমরা বসাই দিই যে আদি বেগের মানটা 0,
2 ইন্টু 9.8 ইন্টু হাইটের ভ্যালুটা কত? হাইটের ভ্যালুটা হচ্ছে 78.4 মিটার। তো এই ভ্যালুগুলো যদি আমরা ক্যালকুলেট করি তাহলে পাওয়া যাচ্ছে 1536.64 ms ইনভার্স 1। তো আমরা যদি এখন এই বেগের মানটা যদি গতিশক্তিতে বসাই দিই যে ইকে ইকুয়ালস টু হাফ mv স্কোয়ার, তো এখানে বসাই দিলে আমরা গতিশক্তির মানটা পেয়ে যাব যে হাফ ইন্টু ভরটা কত 0.2 কেজি, আর হচ্ছে বেগের মানটা কত 1536.64 ইকুয়ালস টু এখান থেকে গতিশক্তির মানটা পাওয়া যাচ্ছে 153.664 জুল। এখন আমরা যদি এই গতিশক্তির মানটা আর বিভব শক্তির মানটা যোগ করি তাহলে আমরা পেয়ে যাব যে 78.4 মিটার উচ্চতা অতিক্রম করে এই বস্তুটা যখন পি পয়েন্টে পৌঁছায় এবং এই বস্তুটাই যখন এই অবস্থায় 41.6 মিটার উচ্চতায় থাকে, এর মধ্যে টোটাল এনার্জিটা আমরা এখন পেয়ে যাব। তো আমরা যদি দুইটা ভ্যালু যোগ করে দিই যে ইটি ইকুয়ালস টু ইপি আর হচ্ছে ইকে যদি যোগ করি তাহলে হচ্ছে আমরা টোটাল এনার্জিটা পেয়ে যাচ্ছি। তো ইপির ভ্যালুটা কত 81.536 প্লাস হচ্ছে 153.664। তো আমরা যোগ করলে বা অ্যাড করলে ভ্যালুটা পাওয়া যাচ্ছে 235.2 জুল। এখন আমরা বি বস্তুর টোটাল এনার্জি পেয়েছিলাম হচ্ছে টোটাল এনার্জিটা পেয়েছিলাম 860.85, আর হচ্ছে এ বস্তুর টোটাল এনার্জিটা পাচ্ছি 235.2 জুল, যা কখনোই সেম না। তো আমরা লিখতে পারি যে ভূমি হতে 41.6 মিটার উচ্চতায় যখন তারা একে অপরকে অতিক্রম করে তো তাদের টোটাল এনার্জিটা সেম না। আচ্ছা, তো যে কোয়েশ্চেনটা করা হয়েছিল যে পরস্পরকে অতিক্রমের সময় এ এবং বি বস্তুর মোট শক্তি সমান হবে কি না, সমান হবে না, দুইটা আলাদা ভ্যালু পাওয়া যাচ্ছে। একটা পাওয়া যাচ্ছে 235.2 জুল আর একটা হচ্ছে 860.